এনসিইআরটি বায়োলজি বইয়ের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার জীবজগৎ, দ্য লিভিং ওয়ার্ল্ড। এই চ্যাপ্টারটি আমরা আজকে ভালোভাবে অ্যানালাইজ করব এবং লাইন বাই লাইন কোডিং করব। জীবজগৎ, জীবজগৎ মানে কি? যত সজীব বস্তু নিয়ে আমাদের পৃথিবী গড়ে উঠেছে তাকে আমরা জীবজগৎ বলি। তো এখানে দেখো টপিক বলেছে যে সজীব কথাটির অর্থ কী, মানে লিভিং কথার অর্থ কী, জীবজগতের বৈচিত্র্য, বিন্যাসবিধির ক্যাটাগরি সমূহ, বিন্যাসবিধিতে ব্যবহৃত উপকরণ সমূহ। এখানে এই ইন্ট্রোডাকশনে একটা কথা বলেছে যে যদি কোনো একটা প্রাণী অন্য গ্রহ থেকে আমাদের পৃথিবীতে আসে তাহলে কি বিস্ময়ভূত না হবে। মানে ওই লোকটা দেখে যে অবাক হবে যে পৃথিবীতে কত ধরনের প্রাণী, নানা ধরনের গাছ, তারপর নানা ধরনের পশু, তারপর নানা ধরনের সমুদ্রের জল, নদী নালা, এসব দেখে তারা কীভাবে বিস্মিত হবে। নানা ধরনের পাখি, ফুল ফল দেখে কীভাবে তারা বিস্মিত হবে। তারপর বলেছে যে সজীব মানে কি। সজীব মানে কি আমরা সাধারণত বলতে পারি যেসব জীবের প্রাণ আছে তাদেরই সজীব বলি। তারপর দেখো এখানে বলছে যে যখন আমরা সজীব শব্দটি সংজ্ঞায়িত করার চেষ্টা করি তখন প্রথাগতভাবে আমরা সজীব বস্তু কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য খুঁজে পাই। মানে সজীব বস্তু যে কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে সেগুলো আমরা খুঁজে পাবো সজীব যখন আমরা ব্যাখ্যা করবো। এখানে বলছে যে সজীব বস্তুর বৈশিষ্ট্য হিসেবে তাৎক্ষণিকভাবে বৃদ্ধি, প্রজনন, পরিবেশ থেকে সংবেদন, গ্রহণ এবং উপযুক্ত পরিবেশীয় সাড়া দেওয়ার ক্ষমতা ইত্যাদি আমাদের মনে আসে। আবার কেউ সজীব বস্তুর আরও কিছু বৈশিষ্ট্য যেমন বিপাক, স্বপ্রজনশীলতা, সংগঠিত হওয়ার ক্ষমতা, আন্তঃক্রিয়া এবং উদ্ভিদের যে ক্ষমতা এদেরকে তালিকাভুক্ত করেন। আর সজীব বস্তুর বৃদ্ধি বলতে কি যে জীবের সংখ্যা বৃদ্ধি এবং আয়তন বৃদ্ধি দুটোকে বোঝায়। মানে জীবের যে সংখ্যা এবং আয়তন যে বৃদ্ধি ঘটে এই দুটোকেই বোঝায় জীবের সজীব, মানে সজীব বস্তু বলতে। এবার এখানে যে বলেছে যে কোনো জীবের সংখ্যা বৃদ্ধি এবং আয়তন বৃদ্ধি দুটি সমরূপ বৈশিষ্ট্য। মানে যে জীবের যে সংখ্যা বৃদ্ধি হচ্ছে আর আয়তন বৃদ্ধি এই দুটোই হচ্ছে কি সমরূপ বৈশিষ্ট্য। বহুকোষী জীবকোষ বিভাজনের মাধ্যমে এই বৃদ্ধি সারা জীবনকাল ব্যাপী চলতে থাকে। মানে বহুকোষী জীবকোষ যে আছে তাদের বিভাজনের মাধ্যমে, মানে ওই কোষগুলোর বিভাজনের মাধ্যমে এই যে এই বৃদ্ধিটা যে আছে এই বৃদ্ধিটা কি সারা জীবন চলতেই থাকবে, মানে নেভার স্টপ। প্রাণীতে এই বৃদ্ধি কেবলমাত্র নির্দিষ্ট সময় পর্যন্ত ঘটে। মানে প্রাণী যে আছে প্রাণীদের মধ্যে নির্দিষ্ট সময় পর্যন্তই ঘটে, তারপর আর ঘটে না। যেমন দেখো একটা মানুষ এক সময় পর্যন্ত বৃদ্ধি হয়, প্রথমে তার কি জন্ম হওয়ার পর এক সময় পর্যন্ত বৃদ্ধি হওয়ার পর তার কি হয়, বৃদ্ধিটা বন্ধ হয়ে যায়। তারপর বৃদ্ধি বন্ধ হয়ে যাওয়ার পর বার্ধক্য আসে। তো এখানে সেটাই বলেছে যে প্রাণীতে এই বৃদ্ধি কেবলমাত্র নির্দিষ্ট বয়স পর্যন্তই ঘটে। এককোষী জীবকোষ বিভাজন প্রক্রিয়া বৃদ্ধি পায়। মানে এককোষী জীব যে আছে ওটা কোষ বিভাজন প্রক্রিয়া বৃদ্ধি পায়। অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে যদি জীবদেহের বাইরে পালন মাধ্যমে শুধুমাত্র কোষের সংখ্যা গণনার সাহায্যে খুব সহজে কোষের সংখ্যা বৃদ্ধি পর্যবেক্ষণ করা যায়। বেশিরভাগ উন্নত প্রাণী এবং উদ্ভিদের ক্ষেত্রে বৃদ্ধি এবং জনন হলো পরস্পরের দুটি স্বতন্ত্র ঘটনা। মানে কি যে বেশিরভাগ যে উন্নত প্রাণীগুলো আছে এবং প্রাণী আর উদ্ভিদ দুটোই এদের ক্ষেত্রে কি হয় যে জনন হলো এদের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য বা ঘটনা। জীবদেহের বেড়ে যাওয়াকেই বৃদ্ধি হিসেবে বিবেচনা করা হবে। ভর বেড়ে যাওয়াকে বৃদ্ধির মানদণ্ড হিসেবে ধরি, তবে বলা যায় জড়বস্তু বৃদ্ধিপ্রাপ্ত হয়। মানে কি জড়বস্তু কিভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়, যে কোনো বড় পর্বত বা পাথরের চাই বা বালির স্তূপ এগুলোতে কি হয় অনেক দিন ধরে বালু জমতে মানে ওর উপরে বালি পড়ে ওর কি হয় উচ্চতাটা যে আছে উচ্চতাটা বৃদ্ধি পায়। তো এইভাবেই আমরা বলতে পারি যে জড়বস্তুরও বৃদ্ধি হচ্ছে। যদিও জড়বস্তুর ক্ষেত্রে বস্তুর বহির্পৃষ্ঠ মানে জড়বস্তুর ক্ষেত্রে কি হয় যে বস্তুর বাইরের আবরণটা বৃদ্ধি পায়, সেটা দেহের ভিতরের কোনো বৃদ্ধি পায় না। কিন্তু প্রাণীদের ক্ষেত্রে কি হয় দেহের অভ্যন্তরে মানে আয়তন বৃদ্ধি, তারপর তাদের কোষের বিভাজনের ফলে তাদের হচ্ছে বৃদ্ধি হয়। কিন্তু একটা মৃত যে জীব আছে মৃত জীব কখনো বৃদ্ধিপ্রাপ্ত হয় না। আবার এভাবে আমরা বলতে পারি যে জনন সজীব বস্তুর একটি বৈশিষ্ট্য। তার মানে কি জনন একটা সজীব বস্তুর কি হবে বৈশিষ্ট্য হবে। তাহলে বহুকোষী জীবের ক্ষেত্রে কি হবে যে প্রজনন বলতে জনিত্রী জীবের প্রায় হুবহু বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য জীব সৃষ্টির প্রক্রিয়া করছে। মানে কি যে জনিত্রী জীবটা যে একটা অপত্য জীব জন্ম দেবে ওই অপত্য জীবটা জনিত্রী জীবের মতোই দেখতে হবে এবং জনিত্রী জীবের মতোই বৈশিষ্ট্য সম্পন্ন হবে। এখানে আবশ্যিকভাবে বা পরোক্ষভাবে আমরা যৌন জননের কথাই বলছি। অযৌন জনন পদ্ধতিতে জীব জনন সংগঠিত করে, মানে অযৌন জনন পদ্ধতিতে হচ্ছে জীব জনন সংগঠিত করে। ছত্রাক অসংখ্য রেণু উৎপাদনের মাধ্যমে খুব সহজে সংখ্যা বৃদ্ধি পায় এবং বিস্তার লাভ করে।
ছত্রাকের ক্ষেত্রে রেণু উৎপাদনের মাধ্যমে ওরা হচ্ছে তাদের বৃদ্ধিটা ঘটায়। তারপর হচ্ছে ইস্ট, হাইড্রা, এদের ক্ষেত্রে কী হয় কর্কটগম, এবং ইস্টের ক্ষেত্রে কী হয় কর্কটগম, আর হাইড্রার ক্ষেত্রে বার্ডিং। তারপর প্ল্যানেরিয়া হচ্ছে সাধারণত চ্যাপ্টা কৃমি। তো কী হয় প্রকৃত পুনরুৎপাদন পদ্ধতি পরিলক্ষিত হয়। এই যে এই লাইনগুলো যে আছে এই লাইনগুলো থেকে নিটে প্রচুর কোয়েশ্চেন হয়, এই লাইন তুলে তুলে নিটে কিন্তু কোয়েশ্চেন দেয়। তো কোয়েশ্চেনগুলো ভালো করে বুঝবে এবং দেখবে। অর্থাৎ একটি খণ্ডিত জীব দেহের হারিয়ে যাওয়াকে বাকি অংশে পুনরুৎপাদন করতে পারে এবং একটি নতুন সম্পূর্ণ জীবে পরিণত হতে পারে। এখান থেকে কিন্তু বোর্ডেও কোয়েশ্চেন আসে, বোর্ডে শর্ট কোয়েশ্চেন আকারে আসতে পারে। তারপর এখান থেকে বড় কোয়েশ্চেনও হতে পারে, মানে 1 মার্কের বা 2 মার্কের। ছত্রাক, সূত্রাকার, শৈবাল, মশ, প্রোটোনিমা এই সবগুলি খণ্ডীভবন প্রক্রিয়া খুব সহজে বংশবৃদ্ধি করে। ব্যাকটেরিয়া এককোষী শৈবাল এবং অ্যামিবার ক্ষেত্রে বৃদ্ধি এবং জনন মানে কোষের সংখ্যা বৃদ্ধি করবে। এবার জীবনের আরও একটা বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্য হলো বিপাক। এবার আমাদের দেহে অবিরাম ঘটতে থাকা সব রাসায়নিক বিক্রিয়ার সমষ্টিগত ফলই হচ্ছে বিপাক। না আমাদের দেহে যে অবিরাম রাসায়নিক বিক্রিয়া ঘটছে এই ঘটার সমষ্টির যে ফলটা আছে এই ফলটাকে আমরা বিপাক বলে থাকি। কোনো জড়বস্তুর বিপাক ক্রিয়া প্রদর্শন করে না, মানে কোনো জড়বস্তু, যেসব জড়বস্তু যেমন পাথরের চাই, পর্বত, এগুলো কি এদের হচ্ছে বিপাক ক্রিয়া প্রদর্শন করে না। এদের কি হয় যে দেহের বাইরে যে আছে বাইরের আবরণ, মানে ওর মধ্যে বালি চড়া পড়ে পড়ে ওটা বাইরের বৃদ্ধি ঘটে, তাদের দেহের অভ্যন্তরে কোনো বিপাক পরিলক্ষিত হবে না। এবার যদি তুমি বলো মানে উদ্ভিদের পরিবেশে বহিঃপ্রভাব যেমন আলোক, জল, তাপমাত্রা, অন্যান্য জীব যে আছে দূষক ইত্যাদির প্রতি সাড়া দিতে পারে। প্রোক্যারিওটিক থেকে শুরু করে সর্বাধিক জটিল ইউক্যারিওটিক পর্যন্ত সব জীবই পরিবেশীয় ইঙ্গিতগুলোকে অনুভব করতে পারে এবং এদের সাপেক্ষে সাড়া দিতে পারে। আবার উদ্ভিদ এবং প্রাণী উভয় ক্ষেত্রে ঋতুভিত্তিক প্রজননকারীদের প্রজনন আলোক ব্যক্তিকাল দ্বারা প্রভাবিত হয়। সব জীবই তাদের দেহে রাসায়নিক পদার্থ সময়ের প্রবেশ এই বিষয়টিকে নিয়ন্ত্রণ করে। তবে সব জীবই তাদের পারিপার্শ্বিক পরিবেশের সম্পর্কে সচেতন হয়। যেমন মানুষ হলো একমাত্র জীব যে কিনা নিজের সম্পর্কে সচেতন, অর্থাৎ মানুষের আত্মসচেতনতা রয়েছে। সচেতনতা কি হয় সজীব বস্তুর একটা সংজ্ঞায়িত বৈশিষ্ট্য হিসেবে পরিগণিত হয়। এবার এখানে বলছে জীবজগতের বৈচিত্র্য, ডাইভার্সিটি ইন লিভিং ওয়ার্ল্ড। এখানে দেখো যে এই ডাইভার্সিটি অফ লিভিং ওয়ার্ল্ড বলতে যে জীবজগতের যে বৈচিত্র্যগুলো আছে এখানে তা নিয়ে আলোচিত হয়েছে। বর্তমানে যুগে মানে এত পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত প্রায় 1.7 থেকে 1.8 মিলিয়ন প্রজাতির সন্ধান পাওয়া গেছে এবং এদের সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এটি জৈব বৈচিত্র্য বা পৃথিবীতে বর্তমান জীবের সংখ্যা ও তার ধরন আমরা এখান থেকে বুঝতে পারি। তবে যে উদ্ভিদের ক্ষেত্রে যে সর্বসম্মতি নীতি ও মানদণ্ডের উপর ভিত্তি করে যে বৈজ্ঞানিক নামকরণ হয়, যেমন ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেনক্লেচার এ উল্লেখিত আছে। তারপর প্রাণীদের নামকরণ কিভাবে করা হয়, এদের প্রাণীদের নামকরণ করা হয় সাধারণত প্রাণী বিন্যাসবিদরা প্রাণীদের নামকরণের জন্য একটা ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার গঠন করেছিলেন। বিজ্ঞানসম্মত নামগুলোর প্রতিটি জীবের একটি মাত্র নামই সুনিশ্চিত করা হয়, যেই নামটি পুরো বিশ্বে আমরা ব্যবহার করতে পারি। যেমন আমের ক্ষেত্রে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, তারপর বাঘের ক্ষেত্রে হচ্ছে টাইগ্রিস, লিও প্যান্থেরা, মানুষের ক্ষেত্রে যেমন হোমো সেপিয়েন্স। এখানে বলেছে যে জীববিজ্ঞানীরা কোনো জ্ঞাত জীবের বিজ্ঞানসম্মত নামকরণের ক্ষেত্রে সর্বজনগ্রাহী নীতিসমূহকে অনুসরণ করেন। এক্ষেত্রে প্রতিটি নাম দুটি পদে সমন্বয় ঘটে, মানে একটা হচ্ছে স্পিসিস, একটা জিনাস। প্রথমেরটা হচ্ছে স্পিসিস, তারপরটা জেনাস। এই যে প্রথমত গণগত নাম এবং দ্বিতীয়ত পদটি প্রজাতিগত নামের দিক নির্দেশ করে। তারপর বলছে যে দুটি পদের সমন্বয়ে এরূপ নামকরণ পদ্ধতিকে দ্বিপদ নামকরণ বা বাইনোমিয়াল নোমেনক্লেচার বলে। মানে দুটি পদ মানে জেনাস আর স্পিসিসের পদে এই দুটি পদের ফলে এই দুটি পদের দিয়ে যে নামকরণ করা হয়, যে কোনো প্রাণীর নামকরণ করা হয়, এই পদ্ধতিটাকে কি বলা হয় বাইনোমিয়াল নোমেনক্লেচার। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসের পদ্ধতির প্রবণতা যে পদ্ধতি সারা বিশ্বের বিজ্ঞান চর্চা করেছিলেন। এখানে বলছে যে দুটি পদ ব্যবহার করে এই নামকরণ পদ্ধতি অত্যন্ত সুবিধাজনক পদ্ধতি হিসেবে পরিণত হয়েছিল। এই বিজ্ঞানসম্মত নামকরণ পদ্ধতিকে স্পষ্টভাবে বুঝতে এখানে বলেছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। আমি তোমাদের একটু আগেই বললাম যে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা যে একটা বিজ্ঞানসম্মত নাম, মানে পুরো বিশ্বে যে এই নামটি পুরো বিশ্বেই প্রচলিত। তো এই যে এই দ্বিপদ নাম মানে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা এই দ্বিপদ নামটি তৈরি হয়েছিল হচ্ছে ক্যারোলাস লিনিয়াসের যে পদ্ধতিতে সারা বিশ্বে বিজ্ঞান চর্চা করেছিল সেই পদ্ধতিতে, মানে বাইনোমিয়াল নোমেনক্লেচার পদ্ধতিতে নামকরণ করা হয়েছিল আমের
এই নামটিতে ম্যাঙ্গিফেরা হলো আমের, আমি একটু আগে বললাম যে আমের গণগত নাম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, আর ইন্ডিকা আমের নির্দিষ্ট প্রজাতির নামকে নির্দেশ করে। তারপর একটা তোমাদের এইভাবে একটা কোয়েশ্চেন আসতে পারে যে দ্য বুক জেনারা প্ল্যান্টিনাম ওয়াজ মানে কার লেখা, তো তোমরা বলবে যে দ্য বুক জেনারা প্ল্যান্টিনাম ওয়াজ রিটেন বাই ব্যানথাম অ্যান্ড হুকার। এটা হচ্ছে বোর্ডে কোয়েশ্চেন আসতে পারে এমসিকিউ আকারে। তারপর তোমাদের নিটের ক্ষেত্রেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ নামগুলো, বইয়ের নামগুলো কার লেখা। এখানে বলেছে যে নামকরণের অন্যান্য সর্বজনীন নিয়ম, মানে নামকরণের জন্য যেসব নিয়মাবলীগুলি ব্যবহার করা হয় তা। এখানে বলছে 1 নম্বরে বলছে যে বৈজ্ঞানিক নামগুলো সাধারণত ল্যাটিন শব্দ এবং বাঁকা হরফে লেখা হয়, মানে বৈজ্ঞানিক যে নামগুলো হবে যেমন ম্যাঙ্গিফেরা ইন্ডিকার ক্ষেত্রে দেখো যে এটা হচ্ছে কি হচ্ছে বাঁকা অক্ষরে লেখা আছে, আর এটা কি শব্দ হবে ল্যাটিন শব্দে। এদের উৎপত্তি যেখানে হোক না কেন কোন নামগুলো ল্যাটিন শব্দ বা ল্যাটিন থেকে উদ্ভূত শব্দে রূপান্তরিত করা হয়। একই বিজ্ঞানসম্মত নামের প্রথম শব্দটিকে গণগত নামকে বোঝায়, যেখানে দ্বিতীয় শব্দটি প্রজাতিগত নাম বোঝাতে ব্যবহৃত হয়। এবার হচ্ছে জেনাস আর স্পিসিস, প্রথমে জেনাসকে লেখা হয় তারপর স্পিসিসকে লেখা হয়। বিজ্ঞানসম্মত নামের দুটি পদকে হাতে লেখার সময় আলাদাভাবে মানে যখন তুমি হচ্ছে বিজ্ঞানসম্মত নামটি লিখবে, যেমন ম্যাঙ্গিফেরা ইন্ডিকার ক্ষেত্রে যখন নামটি লিখলে তখন তার নিচে কি করবে যে এভাবে দাগ দিয়ে দিবে। এবং ছাপার সময় এরা যে ল্যাটিন ভাষা থেকে উদ্ভূত তা বোঝায় বাঁকা হরফে ছাপতে হবে। গণগত নাম নির্দেশক প্রথম শব্দটি বড় হাতের অক্ষর দিয়ে শুরু করতে হবে, আবার প্রজাতির নামটি ছোট হাতের অক্ষরে লিখতে হবে। মানে প্রথমে যখন তুমি যেমন ম্যাঙ্গিফেরা ইন্ডিকার ক্ষেত্রে ম্যাঙ্গিফেরাতে প্রথমে বড় হাতে দিয়ে শুরু হয়েছে, আর ইন্ডিকার ক্ষেত্রে ছোট হাতের। আমাদের বিজ্ঞানসম্মত নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা উদাহরণ হিসেবে নিয়ে এই বিষয়টিকে ব্যাখ্যা, আমি এখনই বললাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকার ক্ষেত্রে। তারপর জীবটিকে প্রথম যে বিজ্ঞানী বর্ণনা করেছিলেন তার নাম প্রজাতির নামের শেষে অর্থাৎ বিজ্ঞানসম্মত নামের শেষে বসবে। মানে যেমন ম্যাঙ্গিফেরা ইন্ডিকা কে আবিষ্কার করেছিলেন কলাস লিনিয়াস, তো এই নামের ক্ষেত্রে কি হয় যে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লেখার পর তারপর লিন দেওয়া হয়, মানে সংক্ষিপ্ত আকারে লিন মানে লিনিয়াস। এই নাম থেকে এটা বোঝা যায় যে প্রজাতি বর্ণনা করেছেন বিজ্ঞানী লিনিয়াস, আমি একটু আগেই বললাম। তো যেহেতু সব সজীব বস্তু অধ্যয়ন প্রায় অসম্ভব, তাই এই অসম্ভব বিষয়টিকে সম্ভবপর করার জন্য কিছু কৌশল উদ্ভাবন করার প্রয়োজন হয়। এটি শ্রেণীবিন্যাস, মানে এই প্রক্রিয়াটিকে কি বলা হয় শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস হলো এমন একটি পদ্ধতি যার সাহায্যে কোনো কিছুকে তার উপযুক্ত ক্যাটাগরিতে রাখা যায় এবং তা করা হয় সহজে পর্যবেক্ষণযোগ্য সেই বস্তুর কিছু বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। এখন দেখো এটা কিভাবে তুমি ব্যাখ্যা করতে পারো যে একটা কুকুর, বেড়াল বা কীট পতঙ্গ আছে বা উদ্ভিদ, এদের কি এরা তোমরা তো এদের আলাদাভাবে চিনতে পারবে এই বিজ্ঞানসম্মত নাম দেওয়ার ফলে। স্পিসিস, জেনাস স্পিসিস এইসব দিয়ে তাদের কি হয়, তাদের ক্যাটাগরি আলাদা আলাদা বোঝা যায় যে এটা কোন উদ্ভিদ, এটা উদ্ভিদ জগতে নাকি পতঙ্গ নাকি কুকুর নাকি বেড়াল, এই পদ্ধতিতে এটা বোঝা যায় বা আলাদা করা হয়। তারপরে এখানে দেখো যে কুকুর, বেড়াল, স্তন্যপায়ী, গম, ধান, উদ্ভিদ গোষ্ঠী, প্রাণী গোষ্ঠী সব সহজে বোধগম্য হয় এবং দলসমূহ যেখানে দলের বৈশিষ্ট্যগুলি জীবের সম্পর্কে অধ্যয়ন আমাদেরকে সাহায্য করে। মানে কি যখন কোনো একটা জায়গায় কুকুরের দল থাকে, বেড়ালের দল থাকে, সব কিছু কি নিজের একটা দল নিয়ে গঠিত হয়। এই ধরনের একটি দলকে বিজ্ঞানের পরিভাষায় ট্যাক্সা, মানে যে দলগুলো নিয়ে তারা গঠিত হয় তাদের কি বলা হয় ট্যাক্সা। এখানে আমাদের এটা বুঝতে হবে যে ট্যাক্সা বিভিন্ন স্তরের দলকে নির্দেশ করতে পারে। মানে ধরো তুমি রাস্তা দিয়ে হাঁটার সময় দেখলে অনেকগুলো কুকুর একসাথে দলবদ্ধ হয়েছে, তো ওই অবস্থাটাকে কি বলবো তুমি ট্যাক্সা। সমস্ত উদ্ভিদ মিলে একটা ট্যাক্সা হতে পারে, মানে যত উদ্ভিদ আছে সব মিলে কি হয় একটা ট্যাক্সা হতে পারে। আবার সমস্ত গাছ মিলেও একটা ট্যাক্সা হতে পারে। প্রাণী, স্তন্যপায়ী, কুকুর প্রত্যেকটি দলই একটি ট্যাক্সা, মানে প্রত্যেক যেটাই দল হোক না কেন ওটাই একটা কি ট্যাক্সা। বিজ্ঞানের ভাষায় এটাকে কি বলা হবে ট্যাক্সা। তা এই বৈশিষ্ট্যাবলীর উপর ভিত্তি করে সব জীবই বিভিন্ন ট্যাক্সাতে বিন্যস্ত করা যেতে পারে। শ্রেণীবিন্যাসের এই পদ্ধতিকে বলা হয় ট্যাক্সোনমি বা বিন্যাসবিধি। মানে কি যে এই যে কুকুরের দল, উদ্ভিদের দল, মানুষের দল বা আরো যত দল আছে এগুলোকে ট্যাক্সা বলা হচ্ছে। তো এই যে এই ট্যাক্সাগুলো যে আছে এই বিন্যাসটাকে, এই শ্রেণীবিন্যাসের পদ্ধতিটাকে কি বলা হচ্ছে ট্যাক্সোনমি। মানে এটাকে কিভাবে তৈরি করা হচ্ছে ওই তৈরি করা বা গঠনটাকে কি বলে ট্যাক্সোনমি। জীবের বাহ্যিক গঠন এবং অভ্যন্তরীণ গঠন, সেই সঙ্গে কোষের গণ বিকাশ পদ্ধতি এবং জীবের প্রয়োজনীয় বাস্তুতন্ত্রের তথ্য আধুনিক বিন্যাসবিধি অধ্যয়নের ভিত্তি গঠন করে। তাহলে কি ট্যাক্সোনমি এর মূল
প্রতিপাদ্য বিষয়গুলি হচ্ছে জীবের বৈশিষ্ট্যের বিকিরণ, শনাক্তকরণ, গোষ্ঠীভুক্তকরণ এবং নামকরণ। ট্যাক্সোনমি বা বিন্যাসবিধি নতুন কোনো বিষয় নয়, মানে ট্যাক্সোনমি বা বিন্যাসবিধি যে আছে এটা নতুন কোনো বিষয় নয়। মানুষ তাদের নিজস্ব ব্যবহারের সাপেক্ষে কি হয়, সবসময় বিভিন্ন ধরনের বিচিত্র জীব সম্পর্কে অনেক বেশি জানতে আগ্রহী। মানে ওরা কি হয়, নিজের ভালোর জন্য তারা যে কোনো প্রজাতির উপর আগ্রহী দেখাতে পারে। তো আদিকাল মানুষের খাদ্য, বস্ত্র এবং বাসস্থানের জন্য উৎপন্ন বিভিন্ন উৎস খুঁজতে হতো। কাজেই প্রাচীনতম শ্রেণীবিন্যাস পদ্ধতিগুলি বিভিন্ন জীবের ব্যবহারিক দিকের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। তো দেখো এখানে যে বলেছে জীববিদ্যার যেখানে বলেছে যে বহুদিন আগে থেকে মানুষ যে কেবলমাত্র বিভিন্ন ধরনের সজীব বস্তু এবং এদের বৈচিত্র্য সম্পর্কে জানতেই আগ্রহী ছিল এমন নয়, এই সব জীবেদের কি হয় মধ্যকার পারস্পরিক সম্পর্কে বিষয়ে জানতেও তারা কি হয়েছিল, আগ্রহী ছিল। তাহলে এই যে জীববিদ্যার যে এই বিষয়কে অধ্যয়নের যে এই শাখাটি আছে এটাকে কি বলা হয়, সিস্টেমেটিক্স। সিস্টেমেটিক একটা ল্যাটিন শব্দ, এটা হচ্ছে সিস্টেম শব্দটি থেকে এসেছে, আর এর অর্থ হলো সজীব বস্তুর সুসংবদ্ধ সজ্জাক্রম। লিনিয়াস তার প্রকাশিত পুস্তকের শিরোনাম ঠিক করেছিলেন সিস্টেম অফ নেচারি। তাহলে সিস্টেম অফ নেচারি কার লেখা, লিনিয়াসের, করোলাস লিনিয়াস। পরবর্তীকালে শনাক্তকরণ, নামকরণ এবং গোষ্ঠীভুক্তকরণ সিস্টেমেটিক্স এর অন্তর্ভুক্ত হয়। এর সূচক আরো বৃদ্ধি করেছিল সজীব বস্তুর বিবর্তনগত সম্পর্কগুলো সিস্টেমেটিক্স এর অন্তর্ভুক্ত রয়েছে। এবার এখানে আরেকটা টপিক বলেছে যে ট্যাক্সোনমির ক্যাটাগরি। গোষ্ঠীভুক্তকরণ বা শ্রেণীবিন্যাসকে এটা হচ্ছে এক ধাপ বিশিষ্ট কোনো পদ্ধতি নয়, মানে এই পদ্ধতিটা যে আছে গোষ্ঠীভুক্তকরণ বা শ্রেণীবিন্যাসকরণ, এটা কোনো এক ধাপ পদ্ধতি নয়। এটা কি, এটা ক্রম পর্যায়ে, মানে এক পর যেমন সিঁড়ি এক ধাপ করে চলে, ওরকমই এটা হচ্ছে ক্রম পর্যায়ে সজ্জিত থাকে। আর সজ্জিত কিছু ধাপ সমন্বিত সংগঠন, আর এই যে এই প্রতিটি ধাপ এক একটি স্তর বা ক্যাটাগরি নির্দেশ করে। যেহেতু এই ক্যাটাগরি বা স্তরগুলি সামগ্রিক শ্রেণীবিন্যাসের কাঠামোর একটা অংশ, তাই একে কি বলা হচ্ছে, ট্যাক্সোনমিক ক্যাটাগরি। মানে এই যে পরপর যে ধাপ সম্পন্ন প্রত্যেকটা ধাপকে কি বলা হচ্ছে, ট্যাক্সোনমিক ক্যাটাগরি। আর সব ট্যাক্সোনমিক ক্যাটাগরিকে একসাথে কি বলা হচ্ছে, ট্যাক্সোনমিক হায়ারার্কি। মানে এই যে সব ট্যাক্সোনমিক ক্যাটাগরিগুলো একসাথে মিলে হচ্ছে ট্যাক্সোনমিক হায়ারার্কি গঠন করছে। আর প্রত্যেকটি ক্যাটাগরি শ্রেণীবিন্যাসের এক একটি একক যা প্রকৃতপক্ষে এক একটি স্তরকে উপস্থাপন করে, এবং সাধারণ এরও প্রত্যেকটি স্তরের ট্যাক্সন বা বহুবচনের ট্যাক্সা বলে। এটাকে তুমি একটা উদাহরণ হিসেবে বলতে পারো, যেমন বলতে পারি যে ট্যাক্সোনমিক ক্যাটাগরিগুলো আর যে হায়ারার্কিকে একটা উদাহরণের সাথে বোঝানো যায় যে কীটপতঙ্গ এমন একটা গোষ্ঠীর প্রাণী যাদের এদের কি হয়, 3 জোড়া সন্ধি রূপাঙ্গ থাকে। এই সন্ধি রূপাঙ্গগুলো থাকার কারণে এদের সুস্পষ্টভাবে চেনা যায়, এবং এদের যে গোষ্ঠীভুক্ত কোন প্রাণী গোষ্ঠী তাদের আলাদাভাবে শ্রেণীকরণ করা যায়। আবার ঠিক এভাবেই এদের একটা স্তর হিসেবেও গণ্য করা যায়, এখানে এটাই বলা হয়েছে। তারপর তুমি বলতে পারো যে কোনো গোষ্ঠীর একটা ক্যাটাগরি উপস্থাপন করে, আর ক্যাটাগরি আবার আরেকটি স্তরকে নির্দেশ করে। এরূপ প্রত্যেক স্তর অথবা ট্যাক্সন যে আছে প্রকৃতপক্ষে শ্রেণীবিন্যাসের একটি একক। এটা কি হয়, শ্রেণীবিন্যাসের একটি একক হয়। এই ট্যাক্সোনমিক ক্যাটাগরিগুলো একেবারে স্বতন্ত্র এমন জীবগোষ্ঠী যারা শুধুমাত্র জীবদেহের দৈহিক সাদৃশ্যের ভিত্তিতে গঠিত জীবগোষ্ঠী নয়। তো এবার যে সব যে জ্ঞাত সজীব বস্তুটা আছে ওটা ট্যাক্সোনমি বিষয়ক অধ্যয়নের ফলে কিছু সাধারণ ক্যাটাগরি সৃষ্টি হয়েছে। তারপর যেমন রাজ্য, পর্ব বা বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতি। উদ্ভিদ রাজ্য এবং প্রাণী রাজ্যের অন্তর্গত সব জীবের সর্বনিম্ন ক্যাটাগরি হলো প্রজাতি, মানে সর্বনিম্ন এদের ক্যাটাগরি কি হয়, প্রজাতি। তো এখানে এগুলোই বলা আছে, এখানে যা যা বলা আছে আমি তাই বললাম, আরও কিছু এক্সট্রা হলে দেখে নিও। তো যে সিস্টেম অফ নেচারি কার লেখা, লিনিয়াস। এই কোয়েশ্চেনটা আসতে পারে, নিতেও অনেক সময় আসে যে সিস্টেম অফ নেচারি কার লেখা, তারপর বোর্ডেও আসে। তো বলছে প্রজাতি বা স্পিসিস কি, যে বিন্যাসবিধি বিষয়ক যে অধ্যয়ন আছে ওই অধ্যয়নের সাপেক্ষে মৌলিক সাদৃশ্য, মানে ওর মতোই যে দেখতে কিছু যে জীবের সমন্বয়ে একটা, মানে ওর মতো দেখতে কিছু জীব আছে ওই জীবের সমন্বয়ে গঠিত একটা দলকে কি বলে, স্পিসিস বলা হয়। আর যে বহিরাকৃতিগত পার্থক্যের ভিত্তিতে এক প্রজাতি থেকে খুব কাছাকাছি সম্পর্কযুক্ত অন্য প্রজাতির পৃথক করা সম্ভব হয়। যেমন দেখো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, সোলেনাম, টিউবারোজাম। ম্যাঙ্গিফেরা ইন্ডিকা হচ্ছে আমের বিজ্ঞানসম্মত নাম, তারপর সোলেনাম, টিউবারোজাম আলু, তারপর প্যান্থেরা লিও। এই যে এই 3টা প্রজাতি যে আছে এই জীবকে উদাহরণ হিসেবে, মানে এই 3টে জীবকে উদাহরণ হিসেবে তোমরা বিবেচনা করতে পারো। যেমন ইন্ডিকা, টিউবারোজাম এবং লিও, এগুলো কি হচ্ছে এক একটা প্রজাতি। আর এই 3টি নাম এই যেখানে বলে যে প্রজাতি উপাধিকে উপস্থাপন করেছে। যেমন ম্যাঙ্গিফেরা, সোলেনাম এবং প্যান্থেরা এগুলো কি একটা জেনাস বা
গণকে হচ্ছে এটা নির্দেশ করেছে। এই যে এই গণটাকে, এই গণগত নাম যেটি আরেকটি উচ্চতর ট্যাক্সন বা ক্যাটাগরি নির্দেশ করে। এখানে বলেছে যে প্রত্যেক গণ এক বা একাধিক প্রজাতি নিয়ে গঠিত হয়, কাজে প্রতিটি গণে বিভিন্ন জীব অবস্থান করে কিন্তু তারা বাহ্যিক দিক থেকে একই চেহারার হয়। যেমন উদাহরণস্বরূপ টাইগ্রিস হলো লিও ছাড়াও প্যান্থেরা এর আরও একটি প্রজাতি এবং নিগ্রাম এবং মেলনজেন এর মতো সোলেনাম গণ এর আরও প্রজাতিগত নাম রয়েছে। যেমন মানুষ হোমো গণের অন্তর্গত স্পিসি সেপিয়েন্স প্রজাতিভুক্ত জীব, তাই মানুষের বিজ্ঞানসম্মত নাম হোমো সেপিয়েন্স। এখন মানুষের বিজ্ঞানসম্মত নাম হোমো সেপিয়েন্স মিন্স, আগে হোমো সেপিয়েন্স বলা হতো। এরপর বলেছে গণ বা জেনাস। কি হয়, অন্য গণভুক্ত প্রজাতির তুলনায় অধিক সদৃশ্য বৈশিষ্ট্য সম্পন্ন পরস্পর সম্পর্কযুক্ত কিছু প্রজাতি নিয়ে একটি গণ গঠিত হয়। এবার আমরা বলতে পারি যে গণ হলো কতগুলি নিকট সম্পর্কযুক্ত প্রজাতির দল। তাহলে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে আলু এবং বেগুন যে আছে, এই দুটো ভিন্ন প্রজাতিভুক্ত কিন্তু একই গণের। সোলেনামের অন্তর্গত সিংহ প্যান্থেরা লিও, নেকড়ে প্যান্থেরা পারডাস এবং বাঘ প্যান্থেরা টাইগ্রিস কতগুলো সদৃশ বৈশিষ্ট্য সম্পন্ন প্রজাতি এবং এই সবগুলো প্রজাতি গণ প্যান্থেরা এর অন্তর্ভুক্ত। এই প্যান্থেরা গণটি বেড়ালের ফিলিস থেকে পৃথক হয়, মানে বিড়াল যে আছে বিড়ালের হচ্ছে প্যান্থেরা থেকে আলাদা হয়, এই সের জন্য। এবার হচ্ছে গোত্র বা ফ্যামিলি। গণের পরবর্তী উচ্চ ক্যাটাগরি হলো গোত্র, মানে গণের পরে হচ্ছে গোত্র। গোত্র কতগুলি পারস্পরিক সম্পর্কযুক্ত গণ নিয়ে গঠিত, যেখানে জীবদের মধ্যে গণ এবং প্রজাতির তুলনায় কম সাদৃশ্য রয়েছে। উদ্ভিদ প্রজাতির ক্ষেত্রে এদের অঙ্গজ এবং জননগত উভয় বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে গোত্রের বৈশিষ্ট্য নির্ধারণ করা হয়। উদাহরণস্বরূপ তুমি বলতে পারি যে সরব উদ্ভিদের মধ্যে সোলেনাম, তারপর পিটুনিয়া এবং দতুরা এই তিনটি গণ একই গোত্র সোলেনেসি এর অন্তর্ভুক্ত, মানে এরা কি সোলেনেসি এর অন্তর্ভুক্ত হয়। প্রাণীদের ক্ষেত্রে উদাহরণ হিসেবে সিংহ, বাঘ, নেকড়ে নিয়ে গঠিত গণ প্যান্থেরা এবং বিড়ালের গণ ফিলিস এই দুই গোত্র ফিলিডি এর অন্তর্গত। একইভাবে যদি তুমি একটি কুকুর এবং একটি বেড়াল বৈশিষ্ট্য লক্ষ্য করো তাহলে এদের কিছু সাদৃশ্য পাশাপাশি কিছু বৈসাদৃশ্য খুঁজে পাবে। কুকুর ও বেড়াল দুটি আলাদা গোত্র, যথাক্রমে গোত্র ক্যানিডিয়ে এবং ফিলিডিয়ে এর অন্তর্ভুক্ত। এবার বলছে বর্গ বা অর্ডার। প্রজাতি, গণ এবং গোত্রের মতো ক্যাটাগরিগুলো কিছু সংখ্যক সদৃশ্য বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে গঠিত হয়েছে, কিন্তু সাধারণত বর্গ এবং ট্যাক্সোনমি ক্যাটাগরি কতকগুলি সম্মিলিত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শনাক্ত করা যায়। বর্গ কি একটা উচ্চতর ক্যাটাগরি হয়, এটা কি হয় কতগুলো গোত্র নিয়ে গঠিত হয়, কিছু সংখ্যক সাধারণ বৈশিষ্ট্য বহন করে। তারপর কোনো গোত্রে কি হয়, অন্তর্ভুক্ত গণগুলোর যে তুলনায় বর্গের অন্তর্ভুক্ত গোত্রগুলো যে আছে ওই গোত্রগুলোর মধ্যকার সদৃশ বৈশিষ্ট্যের সংখ্যার অনেক কম হয়। কনভলভুলেন্স এবং সোলেনেসি এর মতো উদ্ভিদ গোত্রগুলি বর্গ পলিমোনেলিস বর্গের অন্তর্ভুক্ত। প্রধান ফুলের বৈশিষ্ট্যগুলির ভিত্তিতে ওই গোত্রগুলি পলিমোনেলিস বর্গের অন্তর্ভুক্ত হয়। ফিলিডি এবং ক্যানিডি এর মতো প্রাণী গোত্রগুলি প্রাণীবর্গ ক্যানিডিভোরা এর অন্তর্গত। বলছে ক্লাস। কি হয় যে এই ক্যাটাগরি পরস্পর সম্পর্কযুক্ত একাধিক বর্গ নিয়ে গঠিত, মানে একটা বর্গ নিয়ে গঠিত হবে না, একাধিক বর্গ নিয়ে গঠিত হবে। আর এই যে এটাকে উদাহরণস্বরূপ বলা যায় যে প্রাইমেট বর্গের যে প্রাণী, বানর, গরিলা, গিবন এবং এরা সবাই যাচ্ছে এটা ম্যামালিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত। তো ম্যামালিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত কারা হয়, যাদের হচ্ছে রজস্রাব হয়, তাদের ঋতুচক্র দেখা যায়। আবার এই শ্রেণীতে কর্নিওভোরা বর্গ এর প্রাণী বাঘ, বিড়াল এবং কুকুর রয়েছে। ম্যামালিয়া শ্রেণীর অন্তর্গত আরো কিছু গোত্র বর্তমান রয়েছে। ফাইলামকে আরেকটা ডিভিশনও বলা হয়। মাছ, উভচর, সরীসৃপ, পক্ষী ও স্তন্যপায়ীদের শ্রেণীগুলো একত্রে পরবর্তী উচ্চতর ক্যাটাগরি পর্ব গঠন করে। এই পর্বভুক্তকরণ প্রাণীদের কয়েকটি সাধারণ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে করা হয়েছে, যেমন দেহে নোটোকর্ড এবং পৃষ্ঠীয় ফাঁফা স্নায়ুতন্ত্রের উপস্থিতি এদের পর্ব কর্ডাটা এবং এর অন্তর্ভুক্ত হয়। কর্ডাটা এর অন্তর্ভুক্ত হয়। উদ্ভিদ ক্ষেত্রে কিছু সদৃশ বৈশিষ্ট্য সম্পন্ন শ্রেণী মিলে উচ্চতর ক্যাটাগরির বিভাগ গঠিত হয়। রাজ্য কিংডমে কি হয় যে প্রাণীদের শ্রেণীবিন্যাস বিভিন্ন পর্বভুক্ত যে সব প্রাণীরা আছে এদের সর্বোচ্চ ক্যাটাগরি হচ্ছে রাজ্য বা প্রাণী রাজ্য এর অন্তর্গত। তাহলে অন্যদিকে উদ্ভিদ রাজ্যের যে রাজ্যটি যে একেবারে স্বতন্ত্র এবং বিভিন্ন বিভাগের সব উদ্ভিদের মিলে এই রাজ্য গঠন করে।
তাহলে আমরা এটা বলতে পারি যে এই দুই দলকে উদ্ভিদ রাজ্য প্রাণী রাজ্য নামে আখ্যায়িত করি, মানে আখ্যায়িত করা যায়। এখানে এই যে এখানে যে বলেছে প্রজাতি, স্পিসিস, জেনাস, ফ্যামিলি, অর্ডার, ক্লাস, ফাইলাম বা অর ডিভিশন, কিংডম, এটা অনেক ইম্পর্টেন্ট। নিটে এই কোয়েশ্চেনটা দেয়। রিসেন্ট কোনো একটা সালের এটা কোয়েশ্চেন এসেছিল, কিন্তু ওই কোয়েশ্চেনটাই নিটে ভুল ছিল। ওটা এইভাবে দেওয়া ছিল যে রাজ্য, মানে রাজ্য, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, এটা উল্টোভাবে দেওয়া ছিল। কিন্তু এটা হবে স্পিসিস, জেনাস, ফ্যামিলি, অর্ডার, ক্লাস, ফাইলাম অর ডিভিশন, কিংডম। দেখো বলছে যে এই স্তরের বিভিন্ন ট্যাক্সাগুলোর মধ্যে সম্পর্ক নিরূপণ করা অধিকতর কষ্টসাধ্য হয়, আর এই যে তাই শ্রেণীবিন্যাসে যে সমস্যাগুলো আরও জটিল হয়ে ওঠে। এখানে কিছু জীব ও এদের ট্যাক্সোনমিক ক্যাটাগরি দেওয়া আছে। যেমন দেখো মানুষ মানে ম্যান, এদের বিজ্ঞানসম্মত নাম কি? হোমোসেপিয়েন্স। গণ কি? হোমো, গোত্র হোমোডিয়া, পর্ব প্রাইমেট, শ্রেণী ম্যামেলিয়া, আর বিভাগ হচ্ছে করডাটা। তো এখানে হচ্ছে গৃহমাছি, হাউস ফ্লাই, এদের কি বিজ্ঞানসম্মত নাম? মিউজিয়া, ডোমেস্টিকা, গণ মিউজিকা, গোত্র মিউজিকেডি, তারপর বর্গ ডিপটেরিয়া, শ্রেণী ইনসেক্টা, বিভাগ হচ্ছে আর্থ্রোপোডা। তো মানে ম্যাঙ্গোর ক্ষেত্রে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, গণ ম্যাঙ্গিফেরা, গোত্র অ্যান্সার ডেসিয়ে, তারপর বর্গ হচ্ছে স্যাপেন্ডিলাস, শ্রেণী ডাইকোটাইলেডোনিয়া, পর্ব হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। তোর গম টিটিকাম অ্যাস্টিভাম, গণ হচ্ছে টিটিকাম, গোত্র পুসি, বর্গ পোয়ালেস, শ্রেণী মনোকোটালেডিয়ন, পর্ব উইড। তারপর এখানে সাইন্টিফিক নেম অফ রাইস, মানে ধানের হচ্ছে সাইন্টিফিক নেম হচ্ছে ওরাইজা সালিভা, আর কর্ন প্ল্যান্ট মানে ভুট্টা গাছে হচ্ছে জিয়ামাইস। এই বিজ্ঞানসম্মত নামগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে দেখবেন। একটু আগে আমি বলে দিলাম যে বিজ্ঞানসম্মত নামের নিচে এভাবে ছাড়া লিখবে, এভাবে দাগ দেবে, আর এটা কি বাঁকা হরফে লিখবে, যাতে তুমি বোঝাতে পারো যেটা ল্যাটিন শব্দ। এরপর বলছে বিন্যাস বিধিতে ব্যবহৃত উপকরণসমূহ, ট্যাক্সোনমিক্যাল এইডস। এখানে কি হয় যে কৃষি, বনপালন, শিল্প এবং সাধারণত যে আমাদের জৈব সম্পদগুলি আছে এদের সম্পর্কে জানার জন্য, মানে এদের বৈচিত্র্যকে জানার ক্ষেত্রে যে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ এবং অন্যান্য প্রাণী, তারপর অন্যান্য জীবকুলের বিন্যাস বিধি অধ্যয়ন কী হয়, খুবই প্রয়োজন হয়। আর এই অধ্যয়নের জন্য কী হয়, জীবের যে সঠিক শ্রেণীবিন্যাস ও শনাক্তকরণের প্রয়োজন হয়। তাহলে কী হবে, কোনো জীবের সঠিক শনাক্তকরণ করার ক্ষেত্রে পরীক্ষাগারে এবং প্রকৃতিতে পরিবেশের কী হবে, জীবটির সমন্বয়ে বিশদ অধ্যয়নের প্রয়োজন হবে। তাহলে এক্ষেত্রে কি উদ্ভিদ ও প্রাণী প্রজাতির তারপর প্রকৃত নমুনা সংগ্রহ করা প্রয়োজন, যা হবে জীবের বিন্যাসবিধির অধ্যয়নের মূল সূত্র। তাহলে কী হবে যে এগুলোর যে সম্পর্কিত অধ্যয়ন এবং সিস্টেমেটিক্সের প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় যে মৌলিক উপকরণ, কোনো কোনো ক্ষেত্রে নমুনাটি ভবিষ্যতে গবেষণার জন্য সংরক্ষণ করা হয়। তারপর জীববিজ্ঞানী যে কোনো জীবের নমুনা এ সম্পর্কিত যে তথ্যাবলী সঞ্চয় ও সংরক্ষণের জন্য কিছু পদ্ধতি ও কৌশলের প্রণয়ন করেছেন। এবার হারবেরিয়াম কি, যে হারবেরিয়াম সিটে সংরক্ষিত শুষ্ক এবং চাপা দেওয়া সংগৃহীত উদ্ভিদ নমুনাগুলোর সংগ্রহশালায় হলো হারবেরিয়াম। মানে এখানে কি হয় যে শুষ্ক চাপা দেওয়া সংগৃহীত উদ্ভিদ, মানে এগুলোকে এক জায়গাতে সংগ্রহ করা হয়, ওই জায়গাটাকে বলা হয় হারবেরিয়াম। এছাড়াও এই হারবেরিয়াম সিটগুলোর সর্বজনীন গ্রাহ্য শ্রেণীবিন্যাস পদ্ধতি অনুযায়ী সাজানো থাকে। বিশদ তথ্য সহ সংরক্ষিত হারবেরিয়াম সিটের নমুনাগুলি ভবিষ্যতের জন্য একটি সংগ্রহশালী হিসেবে ব্যবহৃত হয়। এবং এখানে একটা হারবেরিয়ামের ছবি দেওয়া হয়েছে, এখানে নানা ধরনের উদ্ভিদের যে নমুনাগুলো আছে, এখানে নমুনাগুলো সঞ্চিত রাখা হয়েছে। এই হারবেরিয়াম সিস্টে নমুনা সংগ্রহস্থান এবং তারিখ, নমুনার ইংরেজি নাম, স্থানীয় নাম এবং বৈজ্ঞানিক নাম, গোত্র, সংগ্রহকারীর নাম ইত্যাদি সব তথ্য বহনকারী যে একটি লেভেল থাকে, ওই লেভেলটা এখানে রাখা হয়। আর বিন্যাসভিত্তি অধ্যয়নে যে হারবেরিয়াম একটি তাৎক্ষণিক সহায়ক উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। তাহলে হচ্ছে বোটানিক্যাল গার্ডেন্সে কি হয় যে এটা একটা বিশেষ ধরনের উদ্যান, যেখানে কি হয় তথ্য সংগ্রহ করার জন্য বিভিন্ন জীবন্ত গাছপালা সংগ্রহ থাকে। তারপর উদ্যানের উদ্ভিদ প্রজাতিগুলো শনাক্তকরণের উদ্দেশ্য লাগানো হয়। তবে এখানকার প্রত্যেকটি গাছকে কি হয় তার বিজ্ঞানসম্মত নাম এবং গোত্র লিখে লেবেল করা হয়। তাহলে কি হবে যে বিখ্যাত উদ্ভিদের যে উদ্যানগুলোর মধ্যে রয়েছে, কেউ ইংল্যান্ড ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন, হাওড়া ভারত, এবং ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনের রিসার্চ ইনস্টিটিউট লখনৌ। তো এখানে তাই বলা আছে সংগ্রহশালা।
মিউজিয়ামে কি হয় যে নানান ধরনের পুরনো দিনের যে জিনিসগুলো আছে সেই সব জিনিস সংগ্রহ করা হয় ওখানে, যেমন ডাইনোসরের হাড্ডি, তারপর নানান ধরনের সৌন্দর্য জিনিসগুলো সেখানে সংগ্রহ করে রাখা হয়। এবং বলছে যে জৈব সংগ্রহশালা সাধারণত বিদ্যালয় এবং মহাবিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে তৈরি করা হয়। সংগ্রহশালায় উদ্ভিদ এবং প্রাণী সংগ্রহীত নমুনা সংগ্রহ করা হয়। এই সংগৃহীত নমুনাগুলো তথ্য প্রদানে সাহায্য করে। নমুনাগুলির কোনো পাত্র বা সংরক্ষক দ্রবণ সমন্বিত জারি রাখা হয়। পণ্য বা উদ্ভিদ এবং প্রাণী নমুনাগুলোকে শুষ্ক নমুনা রূপে সংগ্রহ করা যেতে পারে। তারপর পতঙ্গদের সংগ্রহ করার এর পর এদের মেরে পিন করে ইনসেক্ট বক্সে রাখা হয়। তারপর পাখি এবং স্তন্যপায়ীর মতো প্রাণীদের ক্ষেত্রে সাধারণত প্রথমে মৃত প্রাণীর ভিতরে সব কিছু বের করে নিয়ে এর ভিতরে অপচনশীল পদার্থ ঢুকিয়ে সেই প্রাণীর নির্দিষ্ট আকার দিয়ে সেই অবস্থায় তাকে সংরক্ষণ করা হয়। সংগ্রহশালায় কখনো কখনো কিছু প্রাণীর কঙ্কালও সংরক্ষিত থাকে, যেমন ডাইনোসরের কঙ্কাল সংরক্ষিত রাখা হয়। এটা হচ্ছে প্রাণী উদ্যান, জুলজিক্যাল পার্ক। জুলজিক্যাল পার্কে কি হয় যে সেখানে জীবিত প্রাণীদের সংরক্ষণ করা হয়। যেখানে বলছে জুলজিক্যাল পার্ক হলো মনুষ্য পরিচর্যা, মানে মানুষ দ্বারা পরিচর্য এমন সংরক্ষিত স্থান যেখানে সংরক্ষিত পরিবেশের বন্যপ্রাণীদের সংরক্ষণ করা হয়। আমি একটু আগেই বললাম এই ধরনের উদ্যান আমাদেরকে এখনকার সংরক্ষিত প্রাণীদের খাদ্যাভ্যাস এবং আচরণ সম্পর্কে জানতে সাহায্য করে। এই ধরনের পার্কে রাখা প্রাণীদেরকে যত সম্ভব তাদের নিজস্ব বাসস্থানের অনুরূপ পরিবেশে রাখার চেষ্টা করা হয়। শিশুরা এই ধরনের পার্ক ঘুরতে খুব পছন্দ করে, এটা জানি। জানোই তোমরাও ঘুরতে অনেকেই ভালোবাসো। এরূপ সংরক্ষিত স্থানকে চিড়িয়াখানা বলে, মানে যেখানে প্রাণী সংরক্ষণ করে রাখা হয়। যেমন দেখো গন্ডার, বাঘ, হাতি এসব সংরক্ষণ করে রাখা হয়। মানে ভারতের এই যে সব প্রাণীগুলো যে আছে, ভারতের বিভিন্ন যে জুলজিক্যাল পার্কগুলো আছে এই পার্কগুলোতে সংরক্ষিত করে রাখা আছে। এবার বিন্যাস ভিত্তিতে ব্যবহৃত উদাহরণসমূহ, ট্যাক্সোনমিক কিজ। বিন্যাস ভিত্তিতে ব্যবহৃত এই ধরনের উপকরণ সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে প্রাণী ও উদ্ভিদের শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয়। এই উপকরণ বা কিগুলো সাধারণত বিপরীতধর্মী চারিটি বৈশিষ্ট্য জোটকে ভিত্তি করে তৈরি করা হয় এবং সেই বিপরীত বৈশিষ্ট্যগুলোকে বলা হয় কপুলেট। এই কপুলেটগুলো দুটি বিপরীত পছন্দ থেকে একটিকে বাছাই করতে সহায়তা করে। ফলস্বরূপ যে কোনো একটি বৈশিষ্ট্য গৃহীত হয় এবং অপরটি বর্জিত হয়। কি এর প্রতিটি বিবৃতিকে বলা হয় লিড। গোত্র, গণ, প্রজাতির মতো প্রতিটি ট্যাক্সোনমিক ক্যাটাগরি শনাক্তকরণের জন্য আলাদা আলাদা কি এর প্রয়োজন হয়। এখানে বলেছে যে কিগুলো সাধারণত বিশ্লেষণধর্মী হয়। ফ্লোরা, ম্যানুয়ালস, মনোগ্রাফ এবং ক্যাটালগ, বিভিন্ন নমুনায় বিকিরণ লিপিবদ্ধ করার আরও কতগুলি উপায়। এগুলি জীবের সঠিক শনাক্তকরণের ক্ষেত্রে সহায়তা করে। ফ্লোরা বলতে কোনো নির্দিষ্ট অঞ্চলের সমস্ত উদ্ভিদের প্রকৃত বাসস্থান এবং এদের বিস্তারিত বিকিরণের কে বোঝায়। এটি ওই নির্দিষ্ট অঞ্চলের উদ্ভিদ প্রজাতিগুলোর একটি তালিকা প্রদানে সহায়তা করে। কোনো নির্দিষ্ট অঞ্চলের বিভিন্ন প্রজাতির নাম এবং শনাক্তকরণের জন্য প্রয়োজনীয় তথ্যাবলী জোগান ক্ষেত্রেও এগুলো অত্যন্ত উপযোগী হয়। তারপর ম্যানুয়ালস এবং ম্যানোগ্রাফগুলিতে যে কোনো একটি ট্যাক্সন সম্পর্কিত যাবতীয় তথ্য এখান থেকে পাওয়া যায়, মানে কি থেকে পাওয়া যায়। দেখো এই চ্যাপ্টার অনুসারে কিছু কোয়েশ্চেন। তাহলে এখানে আমাদের আজকে চ্যাপ্টারটা অ্যানালাইজ করা এবং লাইন বাই লাইন কোডিং করা কমপ্লিট হলো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাবস্ক্রিপশন আমাদের মোটিভেশন। খুব ভালো থেকো।